আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নবদ্বীপ টিভি সংবাদে আমি রোশনি হাদান শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাজেট আনতে যাচ্ছে কানাডার ফেডারেল সরকার টেক্সাসে একই পরিবারে 6 বাংলাদেশির লাশ উদ্ধার আফরোজা হোসেন লিবারেল পার্টি থেকে এমপি নমিনেশন পেয়েছে অন্টারিওতে দ্বিতীয় ধাপের ভ্যাকসিনেশনে অন্তর্ভুক্ত হবেন কি রেস্তোরাঁ কর্মীরা 12 এপ্রিল থেকে লকডাউন তুলে নেবে যুক্তরাজ্য মামুনুল হক রিসোর্টে অবরুদ্ধ হওয়ার পর হেফাজত নেতার সমর্থকরা তাকে ছিনিয়ে নেয় পবিত্র রমজান মাসে ওমরা পালন নামাজ আদায়ের ক্ষেত্রে নতুন নির্দেশনা বিশ্বে করোনা আক্রান্ত 13 কোটি 24 লাখ ছাড়ালো বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে লাইভ সাপোর্টে চিত্রনায়ক ফারুক পাকিস্তান সিরিজ নিয়ে শঙ্কায় বাংলাদেশ শুনছিলেন এতক্ষণ শিরোনাম এবারে বিস্তারিত 2 বছরের বেশি সময় পর বাজেট আনতে যাচ্ছে কানাডার ফেডারেল সরকার আগামী 19 এপ্রিল ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এ বাজেট পেশ করবেন হাউস অব কমন্সে প্রশ্নোত্তর পর্বে প্রথা মেনে বাজেট ঘোষণার সম্ভাব্য এ তারিখ ঘোষণা করেন তিনি গত বছর 20 মার্চ বাজেট ঘোষণার কথা থাকলেও করোনা ভাইরাস মহামারীর কারণে তা পিছিয়ে দেন সাবেক অর্থমন্ত্রী বিল মর্নো এরপর থেকে সরকার কানাডা ইমার্জেন্সি রেসপন্স বেনিফিট কানাডা রিকভারি বেনিফিটের মতো কর্মসূচিতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছে তবে বাজেট ঘাটতি $382 বিলিয়ন দাঁড়াতে পারে বলে ধারণা দিয়েছেন পার্লামেন্টারি বাজেট কর্মকর্তা ইভস জিরোক্স জনস্বাস্থ্য বিধিনিষেধে পরিবর্তন আনার ফলে কর্মসংস্থান ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হলে ঘাটতির পরিমাণ $400 বিলিয়ন হতে পারে বলে সতর্কবাণী উচ্চারণ করেছেন এ বাজেট কর্মকর্তা মহামারীকালে বিপদগ্রস্ত নারীদের শ্রমশক্তিতে ফিরিয়ে আনার বিষয়ে বাজেটে বিস্তারিত পরিকল্পনা থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড সেই সঙ্গে চাইল্ড কেয়ার সহ অর্থনৈতিক পুনরুদ্ধারের বিস্তারিত পরিকল্পনাও বাজেটে থাকবে বলে জানান তিনি করোনা ভাইরাসের কারণে ব্যয় বিষয়ক সংক্ষিপ্তসার 2020 সালের নভেম্বরে জানিয়েছিলেন ফ্রিল্যান্ড কানাডার অর্থনৈতিক পুনরুদ্ধারে যে 2021 সালের মাঝামাঝি সময় ছাড়া শুরু হবে না সেই সতর্কবাণীও সেই সময় উল্লেখ করেন তিনি ফ্রিল্যান্ড বলেন সামাজিক কর্মসূচিতে ব্যাপক হারে ব্যয় ও আগামী 3 অর্থ বছরে $100 বিলিয়ন প্রণোদনা প্যাকেজের অর্থই হল ঘাটতির পরিমাণ মহামারী পূর্ববর্তী অবস্থায় ফিরতে অন্ততপক্ষে 2026 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে অন্যদিকে কানাডায় আবার নতুন করে করোনার প্রকোপ বেড়ে চলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন করে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দিয়েছেন গত বছর কানাডায় সর্বপ্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় ব্রিটিশ কলম্বিয়াতে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 9,90,604 জন মৃত্যুবরণ করেছে 23,008 জন এবং সুস্থ হয়েছেন 9,16,422 জন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অ্যালিন শহরের একটি বাড়ি থেকে একই পরিবারের 6 বাংলাদেশির লাশ উদ্ধার করেছে পুলিশ 2 ভাই পরিবারের 4 সদস্যকে হত্যা করার পর তারা নিজেরাও আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের অ্যালিন পুলিশ জানিয়েছে বড় ভাই তানফির তৌহিদ ছোট 2 ভাই ফারহান তৌহিদ মানসিক বিষণ্ণতায় ভুগছিল তা থেকে মুক্তি পেতে তারা এই কাজ করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হত্যাকাণ্ডের আগে ফারহান তৌহিদ ইনস্টাগ্রামে একটি দীর্ঘ সুইসাইড নোট পোস্ট করেছেন এতে তিনি লিখেছেন আমি নিজেকে ও আমার পরিবারকে হত্যা করেছি নবম শ্রেণী থেকে মানসিক হতাশার বিরুদ্ধে কিভাবে লড়াই করেছেন ফারহান সে কথাও লিখেছেন তার বড় ভাইও হতাশার সঙ্গে লড়াই করেছেন বলে জানিয়েছেন গত ফেব্রুয়ারি মাসে ইনস্টাগ্রাম পোস্টে ফারহান লেখেন তার ভাই বলেছেন আমরা যদি 1 বছরে সবকিছু ঠিক করতে না পারি তবে আমরা নিজেদের ও পরিবারকে হত্যা করব নিজেরা আত্মহত্যা করলে পরিবার লজ্জায় পড়বে তাই লজ্জা ও কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য অন্যদের হাত থেকে নিজেদের আত্মহত্যার কথা সুইসাইড নোটে উল্লেখ রয়েছে বলে পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যমে বলা হয়েছে সুইসাইড নোটে হত্যার পরিকল্পনার কথাও লেখা আছে পুলিশ জানিয়েছে 2 ভাই সুইসাইড নোট রেখে গেছেন এই নোট থেকে মনে করা হচ্ছে তারা হতাশায় ভুগছিলেন পরিবারকে লজ্জা ও কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য 2 ভাই সবাইকে হত্যা করে নিজেরা আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে সুইসাইড নোটে উল্লেখ করা রয়েছে ওই পরিবারের এক বন্ধুর কাছ থেকে ফোন পেয়ে ডালাস শহরতলির অ্যালেনের পাইন ব্লাফ ড্রাইভ এলাকার ওই বাড়িতে পুলিশ রাত 1টার দিকে তল্লাশির জন্য যায় সেখানে গিয়ে একটি বাড়ির এক কক্ষে একই সঙ্গে বাবা মা ও 3 সন্তানের লাশ পড়ে থাকতে দেখে একটু দূরেই পড়েছিল তাদের দাদির লাশ
নিহতরা হলেন 19 বছর বয়সী যমজ ভাই বোন ফারহান তৌহিদ ও ফারবিন তৌহিদ, বড় ভাই তানফির তৌহিদ, মা আইরিন ইসলাম, বাবা তৌহিদুল ইসলাম, তানফির তৌহিদের নানি আলতাফুন্নেসা। ঘটনার তদন্তকারী কর্মকর্তা স্থানীয় পুলিশের সার্জেন্ট জন ফেল্টি স্থানীয় সংবাদ মাধ্যম দ্য ডালাস মর্নিং নিউজকে বলেন, ধারণা করা হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন রোববার দুই ভাই পরিবারের অন্য সদস্যদের হত্যার পর নিজেরা আত্মহত্যা করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সিটি অফ অসওয়া টরন্টো থেকে একজন বাংলাদেশি ক্যানাডিয়ান আফরোজা হোসেন লিবারেল পার্টি থেকে এমপি নমিনেশন পেয়েছেন। রবিবার রাত 8:30 কানাডার সময় ভার্চুয়াল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিল নবদ্বীপ টিভি। আজকে মামুন ভাই আমাদের সবাইকে দেখার একটা সুযোগ করে দিলেন, অনেকের সাথে দেখা, বিশেষ করে মামুন ভাই আসলে শারীরিকভাবে ধন্যবাদ পাওয়ার যোগ্য। উনি যে এইভাবে আমাদের সবার সঙ্গে সবারকে একটা মানে এই করোনার দুর্দিনে তারপরে সবার সঙ্গে একটা কথা বলার সুযোগ উনি করে দেন, আসলে উনি ওনাকে ধন্যবাদ দিয়ে খাট করবো না। আমি এখানে বক্তব্য না, আজকে আমরা শুভ সন্ধ্যা সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আপনাদেরকে আজকে আমাদের অনুষ্ঠানে সংযোগ হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুবই ভালো লাগছে যে এই মামুন ভাই সবাইকে এত সুন্দরভাবে সময় মতো উপস্থিত করেছেন, যদিও আমাদের স্টার্টিংটা একটু নট সো স্মুথ ছিল, কিন্তু ধন্যবাদ আপনাদের সবাইকে। এবার আমি প্রথমে বলবো আমি কোথা থেকে এসেছি। আমি বড় হয়েছি ঢাকাতে। আমার বাবা মা তাদের 6টা কন্যা সন্তান হয়েছে, তাদের কোনো ছেলে ছিল না, এবং অনেকেই তাদেরকে প্রশ্ন করতো যে বুড়ো বয়সে আপনাদেরকে কে দেখবেন। সো আমার মা ছিল ভেরি স্ট্রং। শি হ্যাজ অলওয়েজ সেড আমার মেয়েরা কাজ করবে এবং তারা প্রতিষ্ঠিত হবে, এখনকার মহিলাদের মতো তারা হবে না। এবং এভেন্চুয়ালি আমরা 6 বোনই গ্রাজুয়েট হয়েছি, 6 বোনই পড়াশোনা করেছি এবং আমরা সবাই প্রফেশনাল। তো আমার বাবা মা ইজ এক্সট্রিমলি প্রাউড আমাদের জন্য। আই এম শিওর আপনাদেরও তাই, কারণ পৃথিবী অনেক চেঞ্জ হয়ে গেছে এবং ফয়সাল ভাই যেমন বলছিলেন মহিলারা এখন অনেক এগিয়ে আসছে, এবং থ্যাঙ্কস টু মহিলাদের অলসো আপনাদের মতো জেন্টলম্যান যারা নাকি মহিলাদেরকে এগিয়ে আসতে সাহায্য করছেন। তার মধ্যে আমি একজন যে নাকি এবার ফেডারেল লিবারাল ক্যান্ডিডেট হয়েছি। আমি 2019-এ ওই সুযোগটা পেয়েছিলাম, কিন্তু তখন একটু হিকআপ হয়েছিল, যেটা হলো আমি উইটবিতে থাকি এবং আমি উইটবি থেকে কন্টেস্ট করেছিলাম এবং আমার অপোজিটে যে ছিলেন তার অনেক বেশি সাপোর্টার ছিলেন এবং রাইডিং অ্যাসোসিয়েশন তার ফেভারে ছিলেন, যার জন্য আমি জানতাম যে আমার অপরচুনিটি আমি লুজ করবো, এবং which I did. I failed to pass the test. But anyway, after a month, লিবারেল আমার কাছে আসলো এবং বললো যে আরেকটা শহর আছে তোমার পাশেই, if you are interested. তো আমি ভাবলাম, তো আমি তো আসলে রেডি ছিলাম, শুধু অসহার জন্য রেডি ছিলাম না, তো আমি রাজি হয়ে গেলাম। তখন অলরেডি রিড ড্রপ হয়ে গেছে এবং about 10 days after the redrop. So it was very difficult to put together everything. Now I need to put together a team, find a place, connect the phone line. By the time everything was done, it was like October 2nd or 3rd. And so it was a little bit tough for us, but অনেকের সহযোগিতায় আমরা শুরু করলাম যাত্রা, এবং আমাদের যেটা হয়েছে সেটা হলো আমাদের ওটা ছিল একটা লার্নিং এক্সপেরিয়েন্স। আমরা ওই 3 সপ্তাহের ক্যাম্পেইনে আমরা অলমোস্ট 16,000 ভোট পেয়েছিলাম। প্রতিটি ঘরে একই প্রশান্তি, একই সুখের স্পন্দন, আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। কানাডার বাংলাদেশ কমিউনিটির নেতারা এতে উপস্থিত ছিলেন।
অন্টারিওতে দ্বিতীয় ধাপের ভ্যাকসিনেশনে অন্তর্ভুক্ত হবেন রেস্তোরাঁ কর্মীরা, যদিও এক সপ্তাহ আগের তালিকায় অগ্রাধিকারী ছিলেন না তারা। দ্বিতীয় ধাপের ভ্যাকসিন কারা পাবেন সে সংক্রান্ত বিস্তারিত তালিকা গত 5 মার্চ প্রকাশ করে অন্টারিওর কর্মকর্তারা। তালিকায় কর্মীদের দুটি অগ্রাধিকার শ্রেণীতে বিভক্ত করা হয়। প্রথম শ্রেণীতে রয়েছেন শিক্ষক, চাইল্ড কেয়ার কর্মী এবং খাদ্য প্রক্রিয়াকরণ অথবা কৃষি খাতের কর্মীরা। দ্বিতীয় অগ্রাধিকার শ্রেণীতে ছিলেন খুচরা বিক্রয় খাত, ফার্মেসি ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মীরা। রেস্তোরাঁ কর্মী এবং খাদ্য ও পানীয় শিল্পে কর্মকর্তাদের নাম এই অগ্রাধিকারে ছিল না। দ্বিতীয় ধাপে ভ্যাকসিনেশনে রেস্তোরাঁ কর্মীদের অন্তর্ভুক্ত করা হবে কিনা পরবর্তীতে তা জানতে চাওয়া হয়, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আগের তালিকা অনুযায়ী ভ্যাকসিনেশন হবে বলে জানানো হয়। রেস্টুরেন্ট কানাডাকেও সরকারি কর্মকর্তারা একই কথা জানান। তবে ভ্যাকসিনের জন্য যোগ্য ব্যক্তিদের হালনাগাদ তথ্য আসতে পারে বলে সে সময় জানান রেস্টুরেন্ট কানাডার সেন্ট্রাল কানাডা ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট জেমস রুলেট। তিনি বলেন, অগ্রাধিকার তালিকায় পরিবর্তন আসতে পারে, তবে এখন পর্যন্ত রেস্তোরাঁ কর্মীদের দ্বিতীয় ধাপের ভ্যাকসিনেশনের আওতায় আনা হয়নি। বিষয়টি যে সত্য গত সোমবার তা নিশ্চিত করেন 3 জন সরকারি কর্মকর্তা। স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা জানান, রেস্তোরাঁ কর্মীরা দ্বিতীয় ধাপে ভ্যাকসিন পাবে, তবে মাসের শুরুতে এটা কেন খোলাসা করা হয়নি সেই ব্যাখ্যা সরকারি কর্মকর্তারা দেননি। রেস্তোরাঁ কর্মীরা যে দ্বিতীয় ধাপের ভ্যাকসিন পাবেন সে সংক্রান্ত কোনো তথ্য ওয়েবসাইটেও দেওয়া হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে রিলেট সোমবার বিকালের দিকে জানান, এই বিষয়ে লিখিত কোনো সংবাদ তিনি দেখেননি। তবে রেস্তোরাঁ কর্মীরা দ্বিতীয় ধাপের ভ্যাকসিনেশনে যে অন্তর্ভুক্ত হবেন সেই বার্তা তিনি কর্মকর্তাদের কাছ থেকে পেয়েছেন, কারণ বাড়ি থেকে কাজের কোনো সুযোগ রেস্তোরাঁ কর্মীদের নেই। রিলেট বলেন, কেউই বলছে না যে রেস্তোরাঁ কর্মীদের বাদ দেওয়া হয়েছে, তবে লিখিতভাবে এটা না দেখা পর্যন্ত আমি স্বস্তি পাচ্ছি না, যদিও লিখিত কিছু কেউ এখনো দেখেননি। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেয়া লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। আগামী 12 এপ্রিল সোমবার থেকে লকডাউন তুলে নেবে দেশটি। ওই দিন থেকে যুক্তরাজ্যে সব ধরনের দোকান, রেস্টুরেন্ট, জিম এবং সেলুন খোলা থাকবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্কাই নিউজ। জানা যায়, গতকাল 5 এপ্রিল এক বিবৃতিতে লকডাউন তুলে দেওয়ার বিষয়টি জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এ সময় তিনি বলেন, কিন্তু দেশবাসীর খুব বেশি আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। এর ফলাফল কি হয় সেটি পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং সম্ভব হলে 17 মে থেকে যুক্তরাজ্য আন্তর্জাতিক যোগাযোগও স্বাভাবিক করতে চায় বলে জানিয়েছেন। যদিও বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ দেখা যাচ্ছে, এর প্রেক্ষিতে দেশটি বাংলাদেশ সহ বেশ কিছু দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। বাংলাদেশি কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে নারায়ণগঞ্জের একটি রিসোর্টে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। মামুনুল হককে কয়েক ঘন্টা সেখানে অবরুদ্ধ করে রাখার পরে হেফাজতে ইসলামের সমর্থক এবং মাদ্রাসার ছাত্ররা পাল্টা হামলা চালিয়ে তাকে নিয়ে যায় বলে জানিয়েছে সোনারগাঁও থানার একজন পুলিশ কর্মকর্তা। সৃষ্টি করেছে বলে দিলাম
সে আমাদের আল্লামা শফিউদ্দিন কেশে আমি বেয়াদবি করেছি। কারে বের করব? আপনার সাথে কথা বলতে এই একদম মার নিয়েছে। কোনো সমস্যা নাই ভাই, আপনি আমার সাথে আচ্ছা আপনি বসেন না, বসেন ভাই, বসে করতেছে কেন আমার সাথে? বসেন না কেন? আপনি সমস্যা নাই, আপনি বসেন হলো পালাতে যাচ্ছে, বসেন আপনি বসেন, আর পালানোর দরকার কি রে? আপনি বসেন বসেন বড় ইমানদার বসেন আপনি। আচ্ছা ফোনটা দেন, আমি ফোন দিব, আপনাকে সবই বলবো। আমি যাচ্ছি, ফোন আপনি দিচ্ছেন না কেন? অনেক দিন থেকে আরে ঝটপট এই গাড়িতে বাপ না ঝটপট দেবো, সবই দিব। এই কি জোর করতে হবে? ফোনটা দেন আমার কাছে, জমা দিবেন আমার কাছ থেকে নিবেন। এই কে আমাদের দেশে অশান্তি তৈরি করছে, এই সমস্ত সাধারণ মানুষকে ধরা পড়েছে। পুলিশ বলেছে ঢাকার কাছেই সোনারগাঁও এলাকায় অবস্থিত একটি রিসোর্টে শনিবার বিকেলে তাকে ঘেরাও করে রাখে স্থানীয় কিছু লোকজন এবং ক্ষমতাসীন দলের সাথে সম্পৃক্ত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। তারা অভিযোগ করেন মামুনুল হক একজন নারীকে নিয়ে রিসোর্টে ঘুরতে গিয়েছেন। অন্যদিকে মামুনুল হক বলেছেন তিনি তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সেখানে ঘুরতে গিয়েছেন। এক পর্যায়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় একটি কক্ষের ভেতরে বেশ কয়েকজন ব্যক্তি মামুনুল হককে নানা প্রশ্ন করছে। এক ব্যক্তি জিজ্ঞেস করেন, এই মহিলা কে হয় আপনার? জনাবে মামুনুল হক বলেন, আমার সেকেন্ড ওয়াইফ, আমি তাকে শরীয়ত সম্মতভাবে বিয়ে করেছি। তখন আরেক ব্যক্তি জিজ্ঞেস করেন, আপনি কবে বিয়ে করেছেন? জবাবে মামুনুল হক বলেন 2 বছর। মামুনুল হক বলেন তিনি বেড়াতে সে রিসোর্টে গিয়েছেন। ভিডিওতে মামুনুল হককে বলতে দেখা যায়, আপনারা সবাই আমার সাথে দুর্ব্যবহার করেছেন। ভিডিওতে দেখা যায় কিছু ব্যক্তি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে মামুনুল হককে নানা প্রশ্ন করেছেন এবং কেউ কেউ নিজেকে ছাত্রলীগ বা যুবলীগ হিসেবে পরিচয় দিচ্ছিল। মুখ থেকে বেশি কিছু বলতে চাই না। গতকালকে আপনারা দেখেছেন এরা একদিকে ইসলামের নাম, ধর্মের নাম, এত কিছু পবিত্রতার নাম, এত কিছু বলে যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে সোনারগাঁয়ে একটা রিসোর্টে। তবে আমরা দুঃখিত, আমরা জাতি হিসেবে লজ্জিত। মাননীয় প্রধানমন্ত্রী নারী হয়ে একজন নারীর প্রতি যে আজকে অপবাদ দিয়েছেন, একজন নারীকে যেভাবে কলঙ্কিত করবার চেষ্টা করা হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। এর নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের কাছে নাই। প্রশাসনের লোকদেরকে বলতে চাই, আমি পুলিশকে বলতে চাই, আপনারা একজন পুলিশ গিয়েছেন আর সন্ডা পান্ডা নিয়েছেন 20 থেকে 25 জন। কেন এতটা দুর্বল? কেন আপনারা হেলমেট বাহিনীর কাছে বিক্রি হয়ে গেছেন? না সরকারের পুলিশের উপর আস্থা নেই, সরকারের আলেম ওলামাদের উপর আস্থা নেই? তাহলে কি করে জনগণের উপরেও আস্থা নেই? জনগণের উপর আস্থা থাকলে এইভাবে গুলি ছুটতে পারে না। এই গুলিতে বিবাড়িয়াতে 16 জন শহীদ হয়েছে। কারা শহীদ হয়েছে? ওটা কি চায়না থেকে আমদানি করা হয়েছে? জাপান থেকে আমদানি করা হয়েছে? ওরা এদেশের জনগণ। এই রক্তের দাগ কোনোদিন মুছবে না। বাংলাদেশ যতদিন বাংলাদেশ থাকবে, কোনো না দিন, কোনো না কোনো মুহূর্তে এই রক্তের হিসাব নিকাশ জালেমদেরকে অবশ্যই দিতে হবে। পবিত্র রমজান মাসে ওমরা পালন অথবা মসজিদুল হারামে নামাজ আদায় করার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, যাদের শরীরে করোনার বিরুদ্ধে ইমিউনিটি তৈরি হয়েছে তারা রমজানে
কাবায় নামাজ আদায় করতে পারবেন ও উমরা করতে পারবেন। সোমবার সৌদির হজ ও উমরা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা করোনা 2 ডোজ টিকা নিয়েছেন বা 1 ডোজ টিকা নেয়ার পর কমপক্ষে 14 দিন পার হয়েছে অথবা যারা করোনা আক্রান্ত হওয়ার পর পুরোপুরি সেরে উঠেছেন, শুধু তারাই এবার মসজিদুল হারামে নামাজ পড়া বা উমরা করার সুযোগ পাবেন। তবে এই নিয়ম রমজানের পর হজ মৌসুমে বহাল থাকবে কিনা তা এখনো পরিষ্কার নয়। এখন পর্যন্ত দেশটিতে করোনায় অন্তত 3,93,000 মানুষ আক্রান্ত হয়েছেন এবং 6,700 জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত দেশটির প্রায় 3.5 কোটি নাগরিকের মধ্যে 50 লাখের মতো মানুষ করোনার টিকা নিয়েছেন। গত বছর দেশটির মাত্র 10,000 মানুষ হজ করার সুযোগ পেয়েছিলেন। বিদেশে অবস্থানরত সৌদি নাগরিক বা অন্য দেশের নাগরিকদের জন্য হজ গত বছর বন্ধ ছিল। করোনা ভাইরাস নিরাময়ে এখন পর্যন্ত কোনো স্থায়ী চিকিৎসা নেই। তবে বিশেষজ্ঞদের মতে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি করোনা প্রতিরোধের প্রথম ধাপ হলো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, যার ফলে শ্বাসকষ্ট এবং ফুসফুসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে করোনাকালে সবচেয়ে কার্যকরী ভিটামিন সি যুক্ত খাদ্য গ্রহণ। পুষ্টি বিজ্ঞানীদের মতে আমলকিতে পেয়ারার চেয়েও 10 গুণ বেশি ভিটামিন সি থাকে। কাগজি লেবুর চেয়ে 3 গুণ ভিটামিন সি বেশি থাকে। এছাড়া আমলকিতে কমলার চেয়ে 15 গুণ থেকে 20 গুণ বেশি, অ্যাপেলের চেয়ে 120 গুণ বেশি, আমের চেয়ে 24 গুণ এবং কলার চেয়ে 60 গুণ বেশি ভিটামিন সি থাকে। একজন প্রাপ্ত বয়স্কের প্রতিদিন 30 মিলিগ্রাম ভিটামিন সি দরকার। এই পরিমাণ ভিটামিন সি দিনে মাত্র 2টি আমলকি খেলেই পূরণ করা সম্ভব। করোনা থেকে বাঁচতে লেবু ও গরম পানি পানের বিকল্প নেই। ভিটামিন সি এর অভাব পূরণে লেবু হলো প্রথম ও প্রধান উৎস। এটি বাজারে সহজলভ্য। করোনা আক্রান্ত হলে এমনকি সংক্রমণের ঝুঁকি এড়াতে এ সময় লেবু খাওয়ার বিকল্প নেই। সকালে খালি পেটে লেবুর রস ও হালকা গরম পানি পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ভিটামিন সি জাতীয় অন্যান্য ফল যেমন আঙুর, পেয়ারা, আপেল, পেঁপে, শসা, কলা, তরমুজ এসবও নিয়ম করে খেতে হবে। সকালের নাস্তায় একটি কলা ও আপেল বা পেয়ারা খাওয়া যেতে পারে। দুপুরে ভাত খাওয়ার আগে কয়েক টুকরা পেঁপে বা তরমুজ খেতে পারেন। আঙুর, পেঁপে, তরমুজ, কলা টুকরো করে সামান্য মধু মিশিয়ে ফ্রুট সালাদ করে খেলে শরীরে অনেক পুষ্টি পাবে। একই সঙ্গে সকাল বা বিকেলের নাস্তার সময় ফ্রুট সালাদ খেতে পারেন। প্রতিদিন যদি ফল খেতে ভালো না লাগে তাহলে টক দই মিশিয়ে স্মুদি বানিয়ে খেলে ভালো লাগবে। সব ধরনের ফলেই পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, ডায়েটারি ফাইবার, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এসব পুষ্টি উপাদান সমূহে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার সক্ষমতা আছে। বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। সারা বিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13,24,04,424 জন। এর মধ্যে মারা গেছেন 28,73,503 জন। এই পর্যন্ত এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন 10,69,91,090 জন। মঙ্গলবার 6 এপ্রিল সকাল 8:15 আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটার থেকে এসব তথ্য জানা গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় 5,69,197 জন মারা গেছেন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে 3,14,90,563 জনের আর সুস্থ হয়েছেন 2,40,23,518 জন। যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 1,23,189 জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে 3,33,153 জনের আর সুস্থ হয়েছেন 1,14,36,189 জন। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারত। এশিয়ার মধ্যে ভারত করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ। দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন 1,26,84,477 জন। মারা গেছেন 1,65,577 জন আর সুস্থ হয়েছেন 1,17,30,045 জন। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে, অথচ গণতান্ত্রিক সরকার গঠনের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। তাই দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য জনগণকে সোচ্চার করে তোলার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। সম্প্রতি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান সাপ্তাহিক নবদ্বীপ নিউজকে বলেন,
সবথেকে বেশি ভোটার উপস্থিত হয় স্থানীয় বা সিটি কর্পোরেশন নির্বাচনে। সেখানে বিভিন্ন কারণে ভোটাররা উপস্থিত হয়ে ভোট প্রদান করে, কিন্তু এখন দেখা যাচ্ছে জাতীয় নির্বাচনে 81% ভোট পড়ে, অন্যদিকে সিটি কর্পোরেশন নির্বাচনে 30% ভোট পড়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন আপাত দৃষ্টিতে মনে হয় যে কম্পিউটার লাগানো, তাই এটা খুব ভালো হবে, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে ইভিএম এর ত্রুটি দেখা গেছে। আমি মনে করি 20 দফার পরিবর্তে এখন 1 দফা দাবি তোলা দরকার, সেটি হলো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা বলেন, গণতন্ত্র চলতে পারে যখন নির্বাচিত জনপ্রতিনিধিরা সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত হন, আর এই প্রতিনিধিরা নির্বাচিত হন নির্বাচনের মাধ্যমে। তাই যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করা গেলে গণতন্ত্র কাজ করতে পারে এবং সুশাসন বিরাজ করতে পারে। বিগত সময়ে সরকার, নির্বাচন কমিশন ও সুজন সহ অন্যান্যের মধ্যে ধারাবাহিক অ্যাডভোকেসির ফলে দেশের গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থায় বিভিন্ন সংস্কার সাধন করা সম্ভব হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল নির্বাচন কমিশনের স্বাধীন সচিবালয়, আরপিও এবং আচরণ বিধির সংশোধন, প্রার্থীদের তথ্য প্রদানের বাধ্যবাধকতা, ছবিযুক্ত ভোটার তালিকা, রাজনৈতিক দলের নিবন্ধন ও রাজনৈতিক দলের আয় ব্যয় বিবরণ দেওয়ার বিধান ইত্যাদি। কিন্তু এত সব সংস্কারের পরও আজ আমরা কেন গণতন্ত্র ও সুশাসন নিয়ে চিন্তিত? আমি মনে করি একটি দেশ তার মাটির জন্য বড় হয় না, দেশের মানুষ ভালো ও যোগ্য হলে দেশও ভালো ও যোগ্য হয়। তাই যতই আইন করা হোক না কেন, যদি সেগুলো কার্যকর করা না হয় এবং সমভাবে সবার জন্য বাস্তবায়ন না হয়, তাহলে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না। সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন খান বলেন, আজকে দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে, অথচ গণতান্ত্রিক সরকার গঠনের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা দেখি না, তাই দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য জনগণকে সোচ্চার করে তুলতে হবে। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে পরিচ্ছন্ন করার লক্ষ্যে সুজন নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে অন্যতম হল প্রার্থীদের হলফনামা জনগণের সামনে তুলে ধরা। সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদলের হাতিয়ার হলো নির্বাচন, কিন্তু আজকে দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে। এজন্য আমাদের নির্বাচনী ব্যবস্থাকে সঠিক পথে আনা ও গণতন্ত্রকে কার্যকর করার জন্য আমাদের কার্যক্রমকে আরো বেগবান করতে হবে। গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, আজ শুধু গণতন্ত্রহীনই নয়, বরং দেশে আজ এক নতুন রাষ্ট্র কাঠামো দাঁড় হয়েছে, যার কোনো তুলনা হয় না। আজকে মুক্তিযুদ্ধের চেতনার নামে প্রতিনিয়ত নাগরিকদের অধিকার হরণ করা হচ্ছে, তাই আমাদেরকে রাজনৈতিকভাবে সংগঠিত হতে হবে, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, জনগণের আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন মিয়া ভাই খ্যাত ঢালিউডের বর্ষিয়ান অভিনেতা, রাজনীতিবিদ ও বর্তমান ঢাকা 17 আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের অবস্থা আশঙ্কাজনক। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। এর আগে নিয়মিত চেকআপের জন্য গত 13 মার্চ সিঙ্গাপুরে গেলে সেখানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। সেই সময় জরুরি ভিত্তিতে তাকে আইসিইউতে নেওয়া হয়। গত অক্টোবর মাসের শেষের দিকে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন ফারুক। তারপর থেকে তিনি সুস্থ ছিলেন। চিকিৎসকরা আগেই বলেছিলেন কিছু শারীরিক জটিলতা থাকায় এই অভিনেতার অসুস্থতা বাড়তে পারে, সেই জন্য 3 মাস পর পর রুটিন চেকআপ করাতে হবে তাকে। এবারে খেলার খবর। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় শঙ্কা দেখা দিয়েছে ঘরের মাঠে যুব দলের পাকিস্তান সিরিজ নিয়ে। টাইগার যুবাদের বিপক্ষে খেলার জন্য চলতি মাসেই ঢাকা এসে পৌঁছানোর কথা পাকিস্তান যুব দলের। এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ সুজন বলেন, আমরা চেষ্টা করছি ওদের আনার জন্য। এখানে সরকারি অনুমোদনের ব্যাপার আছে, এটা ক্লিয়ার হোক, কিন্তু আমরা শতভাগ চেষ্টা করছি ওদের আনার জন্য। যদি 12 তারিখে নাও পারি, একটু পিছিয়ে হলেও 16-17 তারিখের দিকে দেখি আনতে পারি কিনা।
খালেদ মাহমুদ সুজন বলেন, সিরিজ নিয়ে শঙ্কা আছে। আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে সিরিজটি মাঠে গড়ানোর সম্ভাবনা খুবই কম। আমাদের ম্যানেজার ওদের সাথে যোগাযোগ করছে, কিন্তু বাতিলের আগে দুই বোর্ডই এই বিষয় নিয়ে আলোচনা করবে। এবারে জানিয়ে দেব আবহাওয়ার খবর। চলুন দেখে নেওয়া যাক কি থাকছে সাহিত্য, সংস্কৃতি এবং পত্রিকার পাতায়। জানিয়ে দেব নামাজ ও আজানের সময়সূচি। কানাডায় যাদের আইপি বক্স রয়েছে তাদের প্রতি অনুরোধ 112 বা 2683 চাপুন নবদ্বীপ চ্যানেলের জন্য। দেশ ও দেশের বাইরে লক্ষ কোটি পাঠকের জন্য প্রতি মুহূর্তের তরতাজা খবর ও সাইড স্টোরি নিয়ে সবার আগে হাজির নবদ্বীপ বুলেটিন, নবদ্বীপ ফ্ল্যাশ নিউজ এবং নবদ্বীপ নিউজ। ধন্যবাদ। সংবাদ শেষ হলো। সকলের সুস্থতা কামনায় বিদায় নিচ্ছি।